স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের বাচ্চার মা হতে চায় মৌসুমী। কিন্তু কেন তার এই অদ্ভুত চাহিদা? তার স্বামী বা যখন জানতে পারবে তার এই ইচ্ছার কথা, তখন সেই বা কি করবে? মৌসুমীর জীবনের সাথে জড়িয়ে আছে আরও দুটি কাপলের কাহিনী, যাদের কেউ স্বামীর নির্যাতনে জর্জরিত, আবার কেউ চাকরি খুঁজতে গিয়ে ফেসে যায় পতিতাবৃত্তির জালে। আর এই তিনজনের জীবনের গল্পই একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। কি সেই গল্প? চলুন জেনে নেওয়া যাক। মুভির নাম আন্তনগর। শুরুতেই দেখা যায় একটা রেডিওতে নিউজ চলছে, যেখানে বলা হয় বুধবার কুইন ভিক্টোরিয়া স্টিমার থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে একজন নারী ছিল আর 2 জন পুরুষ। তো এরপরই ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ হস্তান্তর করেছে হাসপাতাল মর্গে। এবার রিপোর্ট আসলেই বাকি বিষয় জানা যাবে যে তাদের মৃত্যু আসলে হলো কিভাবে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা বিয়ে বাড়িতে শুভ নামের একটা ছেলেকে দেখি, আর সেখানে পূর্ণিমা নামের একটা মেয়েও ছিল। তো এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। পূর্ণিমাও এখানে বেশ আনন্দ করতে থাকে। শুভ তো পূর্ণিমাকে প্রথম দেখাতেই অনেক বেশি পছন্দ করে ফেলে, তাই সে এখানে বারবার পূর্ণিমারই ক্লিপ নিচ্ছিল। তো এরপরই বাসায় ফিরে সে পূর্ণিমার সব ক্লিপগুলো নিয়ে একটা ভিডিও এডিট করে। খুব মন দিয়ে সেই কাজটা করে। ভিডিওটাও খুব সুন্দর হয়েছিল। তো এরপর থেকেই দেখা যায় সে পূর্ণিমাকে ইউনিভার্সিটিতেও ফলো করতে থাকে। তারপর তার সাথে ফেসবুকেও কথা বলে। ধীরে ধীরে সে পূর্ণিমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। যাই হোক, তো পূর্ণিমা বাইরে থেকে বাড়ি ফিরে এসে দেখে তার বাবাকে ইলেকশনে লড়ার জন্য নেতাকর্মীরা জোর করছে। তাই তার বাবা হয়তো এবার ইলেকশন করবে। এখানে বোঝাই যায় যে পূর্ণিমার বাবা বেশ পাওয়ারফুল একজন লোক। যাই হোক, তো পূর্ণিমা তার মাকে বলে, মা, আমাকে একটা সাইকেল কিনে দিবে? তার মা বলে, তুই এই বয়সে সাইকেল চালাবি? তোর বাবা দেখলে খবর আছে, আর মানুষ কি বলবে, তাই এসব চিন্তাধারা ভুলে যা। পূর্ণিমা তখন তার মাকে আর কিছুই বলে না। আসলে এটা একটু মফস্বল শহর ছিল, তাই তার মার ধারণা ছিল পূর্ণিমা এত বড় হয়ে সাইকেল চালিয়ে বেড়ালে আশপাশের মানুষজন সেটা খারাপ চোখে দেখবে। যাই হোক, এরপর একদিন শুভ পূর্ণিমাকে রিকোয়েস্ট করে যে সে যেন তার সাথে দেখা করে। পূর্ণিমা তো আগে শুভকে দেখেনি, তাই সে রাজি হয়ে যায়। শুভ তো এটা শুনতে পেরে খুবই খুশি হয় আর দৌড়ে চলে যায় পূর্ণিমার সাথে দেখা করতে। এরপরই তারা দুজন একটা জায়গায় আসে। পূর্ণিমা তখন শুভকে প্রথমেই বলে, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বোঝাই যায় শুভ তাকে ভিডিওটা দেখিয়েছিল। যাই হোক, তো শুভ এই কথা শুনে বলে, থ্যাঙ্কস, তবে আপনার কি সত্যিই ভালো লেগেছে? পূর্ণিমা বলে, হ্যাঁ, সত্যিই ভালো লেগেছে, আর আগে বললেই পারতেন, তাহলে তো আরেকটু ভালো করে অভিনয় করতাম। শুভ তখন বলে, অভিনয় কেন? ন্যাচারাল ব্যাপারটাই তো ভালো। পূর্ণিমা বলে, অভিনয় সম্পর্কে খুব ভালো জানেন দেখছি, কখনো করেছেন অভিনয়? শুভ বলে, অভিনয় না তো, তবে হ্যাঁ, একটা সিনেমা বানানোর ইচ্ছা আছে। পূর্ণিমা এটা শুনে বলে, সত্যি নাকি? তো সিনেমার নাম কি রাখবেন শুনি? শুভ বলে, জীবন থেকে পাওয়া। পূর্ণিমা এটা শুনে বলে, তাহলে এতদিন বানাননি কেন? শুভ বলতে থাকে, আসলে নায়িকার অভাবেই পারিনি, নায়িকা পেলে তবেই তো সিনেমা করব। পূর্ণিমা তখন শুভর কাছে গিয়ে বলে, এখন পেয়েছেন নায়িকা? শুভ বলে, হ্যাঁ, হয়তোবা পেয়েছি। তো এরপরই শুভ আর পূর্ণিমা একসাথে অনেকটা সময় কাটায়। প্রায় সব সময়ই তারা একে অপরের সাথে যোগাযোগ রাখে, দেখা করে আর অনেক ঘুরে বেড়ায়। এভাবে তাদের সময়টা ভালোই কাটছিল। অন্যদিকে আমরা মৌসুমী নামের একজন মেয়েকে দেখি। সে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে আসে। ডাক্তার বলে, বলেছি না রিপোর্ট দেখাতে একা আসবেন না, আপনার হাজবেন্ড কোথায়? কতবার তো বলেছি তাকে নিয়ে আসবেন। মৌসুমী বলে, আসলে সে একটা জরুরি কাজে আটকে গিয়েছে, তাই আসতে পারেনি। তখন ডাক্তার জিজ্ঞেস করে, স্বামী কি কাজ করে? মৌসুমী জানায়, এই তো নিউ মার্কেটের কাপড়ের দোকানে কাজ করে। ডাক্তার তখন জিজ্ঞেস করে, তো কত বছর হয়েছে বিয়ের? মৌসুমী জানায়, 5 বছর 7 মাস। ডাক্তার তখন বলে, দেখুন, যদি বাচ্চা নেওয়ার হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে নিন, তারপর আবার সমস্যা হয়ে যেতে পারে। তো এই সবকিছু শোনার পর সে ডাক্তারের কাছ থেকে চলে আসতে নেয়, কিন্তু তখন সে খুব কান্না করতে থাকে। পরে একটি সিএনজিতে উঠে বাসায় ফেরার জন্য সেখানে ইলিয়াস নামের একজন ড্রাইভারকে দেখা যায়। ইলিয়াস কলে কথা বলে। তার মায়ের কবর যেহেতু নদীর পানিতে নিয়ে গিয়েছে, তাই এখন গায়েবী কবর জিয়ারত করতে হবে। তো এরপর দেখা যায় সে সত্যি সত্যি গাড়ি থেকে নামে আর সেই কাজই করে, আর পরে চলে যায়। ইলিয়াস যেই বাড়িতে থাকে সেখানেই আর একটা ভাড়াটিয়া আছে,
যাদেরকে সে খুব পছন্দ করত। তো সেখানে রোজিনা নামের একটি মেয়ে থাকতো যে পার্লারে কাজ করত। আর আজই সে জানতে পেরেছে তার স্বামী নাকি কাল জেল থেকে ছাড়া পাবে। এই কথা জানতে পেরেই তার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কেন সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, তো রাতের বেলা দেখা যায় ইলিয়াস যখন বাড়ি ফেরে তখন একটা গ্যাস বেলুন নিয়ে আসে একটি বাচ্চার জন্য। আর এই বাচ্চাটি হচ্ছে রোজিনার মেয়ে। ইলিয়াস রোজিনার মেয়েকে খুব আদর করত। তো সেই সময় রোজিনা গরুর মাংস রান্না করছিল। সেই ঘ্রাণ পেয়ে ইলিয়াস বলতে থাকে ঝাল একটু বেশি দিতে। আসলে ইলিয়াস রোজিনাকে যেভাবে দেখে আর তার সাথে যেই সুন্দর করে কথা বলে, এতে বোঝাই যায় যে সে রোজিনাকে মন থেকে পছন্দ করে। তো রোজিনা তরকারি রান্না করে ইলিয়াসের কাছে নিয়ে আসে। তখন সে ইলিয়াসকে জানায় তার স্বামী কাল জেল থেকে ছাড়া পাবে, তাই সে যেন সকালবেলা একটু তাকে জেলখানায় পৌঁছে দেয়। এই সব কথা শুনেই ইলিয়াসের মনটা খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মৌসুমী আর তার স্বামী মারুফকে দেখি। সে তার স্বামীকে বারবার বাচ্চার কথা বলে, কারণ পরে না আবার খুব দেরি হয়ে যায়। মারুফ তো মৌসুমীকে পাত্তাই দেয় না, তাই মৌসুমীও এবার রেগে যায় আর তার সাথে কোনো কথাই বলে না। এদিকে ইলিয়াসকে কুইন ভিক্টোরিয়া স্টিমারে একজন ডেকে আনে। ইলিয়াস তো স্বাভাবিকভাবেই আসে, কিন্তু এখানে এসেই দেখে সেখানে একজনকে বেঁধে রক্তাক্ত করে রাখা হয়েছে। এইসব দেখে তো ইলিয়াস বেশ ভয় পেয়ে যায়। তো এখানে একটা গ্যাং থাকে। এই গ্যাংয়েরই বস এখানে এসে বলে, কিরে সিএনজিটা কার? ইলিয়াস জানায় আমার না, মালিকের। বস বলে তোর সিএনজি তো এই এলাকায় আসতেই দেখি না, তোকে কল দিলে কলে পাওয়াও যায় না। এখন মাল যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা চলবো কিভাবে? শোন, তোকে ভালোবাসি তাই ভালো করেই বলছি, কাজ ঠিক মতো কর আর সময় মতো কর, তাহলে তোরও লাভ আর আমারও লাভ, বুঝলি তো? ইলিয়াস বলে হ্যাঁ ভাই, বুঝেছি। তো এখানে আমরা বুঝতে পারি এরা ইলিয়াসকে দিয়ে অবৈধ মালামাল আনা নেওয়া করায়, অর্থাৎ মাদক জাতীয় কিছু। আর সে কিছুদিন এই সব থেকে দূরে থাকায় তাকে ডেকে এমন হুমকি দেওয়া হচ্ছে। ইলিয়াস এরপর সেই মতো কাজ করে আর এই মাল পাচার করতে হেল্প করতে থাকে। অন্যদিকে দেখা যায় শুভকে তার বন্ধু শাহিন বলে, তুই জানিস তো পূর্ণিমার বাবা ইলেকশন লড়বে, আর সে তো অনেক পাওয়ারফুল একজন লোক। শুভ বলে হ্যাঁ জানি। এরপর শাহিন বলে তার উপর তোদের ধর্ম আলাদা, তুই হিন্দু সে মুসলিম, এসব তুই কিভাবে করতে পারলি? আর এত কিছু জানার পরও এই সম্পর্কে থাকতে চাচ্ছিস কেন তুই? শুভ তখন বলে চুপ কর তো, আমাকে ভয় দেখাবি না, আমি আগে তো জেনে কিছু করিনি, আমি জানতাম না পূর্ণিমা কার মেয়ে, এখন আমি পারবো না দূরে সরে আসতে। শাহিন এসব শুনে বলে তুই যা বলছিস আর করছিস এগুলো বোকামি, এখানে তোর ক্ষতি ছাড়া কিছুই নেই, একবার চিন্তা কর। শুভ তখন বলে বেশি কিছু করতে চাইলে চলে যাব পালিয়ে। শাহিন বলে আর তোর মামা, সে তো তোর জন্য বিয়েটা পর্যন্ত করেনি, তোর পাশে যাতে সবসময় থাকতে পারে সেই জন্য, আর তুই তার কথাটাই চিন্তা করবি না? তো এরপরই শুভ রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যায়। এরপর পূর্ণিমার সাথে আজও সে দেখা করে। তখন পূর্ণিমা বলে কিভাবে তোমার মা বাবা মারা যান? শুভ বলে আমি মামার কাছে ছিলাম, তাই মা বাবা আমাকে নিতে আসছিলেন, আর তখনই লঞ্চ ডুবে তারা মারা যান। তাদের লাশটাও আমরা পাইনি, তখন থেকেই আমি মামার কাছে আছি, ওনার কাছেই বড় হয়েছি, মামা আমাকে অনেক ভালোবাসেন। তো তারপরই এখানে পূর্ণিমা আর শুভ কিছু একান্ত মুহূর্ত কাটায়। অন্যদিকে লিয়াকত শুভর মামাকে ডাকে আর বলে এই যে পূর্ণিমার সাথে আপনার ভাগ্নে ঘুরছে ফিরছে, এসব তো ভালো দেখায় না, তাই না? তো লিয়াকত সাহেব আসলে তার চেলাপেলার কাছ থেকে এসব জানতে পেরেছিল যে পূর্ণিমা এবং শুভ ঘুরে বেড়াচ্ছে, তাই সে শুভর মামাকে ডেকে এনেছে। সে বলতে থাকে দেখুন আমাদের তো সমাজে একটা নাম ডাক আছে, তাই আপনার ভাগ্নেকে সামলান, আর না হলে কিন্তু আমার ছেলেরা রেডি আছে, তাকে যেখানে পাবে সেখানেই ধরবে। তো তারপর রাতে শুভ তার মামাকে বলে মামা আজ নাকি তোমাকে লিয়াকত ডেকেছিল, কি বলেছে? তার মামা বলে তেমন কিছু না, পড়াশোনা নিয়েই কিছু কথা বলছিল, আমি যেহেতু টিচার তাই। কেন, কি হয়েছে? শুভ ভেবেছে তার আর পূর্ণিমার ব্যাপারেই হয়তো বলেছে, কিন্তু এখনো কিছু বলেনি, এরকমই একটা ভাবনায় শুভর মামা। তো এরপরই শুভকে তার মামা বসিয়ে বলে তোকে আমার গলায় দিয়ে তোর মা আজীবনের জন্য ফ্রি হয়ে গিয়েছিল, তাই আমি ভাই হিসেবে এবং তোর মামা হিসেবে চাই তোর যেন কিচ্ছু না হয়, তুই আমাকে বলতো তোর কিছু হবে না তো? শুভ তখন বলে না মামা, আমার কিচ্ছু হবে না, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলেই এইসব কিচ্ছু হয়নি। অন্যদিকে দেখা যায় ইলিয়াসের প্রতিবেশী অর্থাৎ রোজিনার স্বামী ফিরে এসেছে। সে বেশ অনেকদিন পর জেল থেকে ফিরেছে, তবে সে যে কি কারণে জেলে গিয়েছিল তা এখানে বলা হয়নি। তো সে রোজিনাকে বলতে থাকে
অনেকদিন পর এসেছি তো তাই হাত খালি। টাকা কোথায় রেখেছো দাও। রোজিনা বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। রোজিনার স্বামী তখন রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তখন রোজিনা খুব বেশি অতিষ্ঠ হয়ে পড়ে তার এই সব আচরণ দেখে, যেন এতদিন জেলে ছিল ভালোই ছিল। ফিরে এসে রোজিনার জীবন আবারও নরক করে তুলতে শুরু করেছে। এদিকে পূর্ণিমা আর শুভ দেখা করে। শুভ তখন তাকে জানায় তাদের এই সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভব না। সে আসলে তার মামার জন্য চিন্তা করছিল, তাই এই কথা বলে। তখন পূর্ণিমা শুভকে বলে কেন সম্ভব না, কি বলছো তুমি এইসব। শুভ বলে দেখো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। পূর্ণিমা বলে কি বুঝবো তুমি বলো, আমি কি তাহলে চলে যাব। এই বলে সে যখন চলে যেতে নেয় তখনই শুভ তাকে আটকায়। তখন পূর্ণিমা বলে যদি তোমার সিনেমার নায়ক এরকম বিপদে পড়ে তাহলে সে কি করত। তখনই তাদের পাশ দিয়ে একটা ট্রেন যায় আর শুভ বুঝতে পারে তার কাছে এখন একটা মাত্র উপায়ই বাকি আছে। তাই রাতে সে তার এক বন্ধুর থেকে 1.5 লাখ টাকা নেয়। এরপর সে আর পূর্ণিমা সেখান থেকে পালিয়ে যায় ট্রেনে করে। অন্যদিকে ইলিয়াসকে তার বস বলে তোকে আমার এই জন্যই এত ভালো লাগে, একেবারে চুপচাপ নিজের কাজ সুন্দরভাবে করিস। তো কখনো কি প্যাকেট খুলে দেখার চেষ্টা করেছিস কি আছে ভেতরে। ইলিয়াস বলে না কখনোই আমি দেখিনি ভাই। এটা শুনে তার বস বলে ভালো করেছিস, ভুলেও এটা খুলে দেখতে যাবি না। যাই হোক এখন তোর আজকের কাজের টাকাটা নিয়ে যা। এরপর ইলিয়াস টাকা আনতে চলে যায়। এদিকে মৌসুমী রোজিনার সাথে একই পার্লারে কাজ করে। মৌসুমী বাথরুম থেকে বেরিয়ে খুব কান্না করছিল। তখনই রোজিনা বলে এভাবে কান্না করে কি হবে, এতে কি কোনো লাভ আছে। তার চেয়ে ভালো হয় তুই ডাক্তারের কথা শোন, ডাক্তারের থেকে তো তুই বেশি বুঝবি না তাই না। আর তোর স্বামীকে এই ব্যাপারে বলেছিস। মৌসুমী বলে না এখনো বলিনি। রোজিনা তখন বলে ক্যান্সার বাঁধানোর থেকে ফেলে দেওয়া ভালো নয় কি, ডাক্তার কি বলেছে ফেলে দিলে আর বাচ্চা হবে না। মৌসুমী বলে না হবে না। রোজিনা তখন বলে তাতে কি হয়েছে, তুই তো বেঁচে থাকবি। তো তাদের কথায় এটা ধারণা করা যায় হয়তোবা মৌসুমীর জরায়ু ক্যান্সার হয়েছে আর সেদিন হসপিটালে ডাক্তার তাকে এই ব্যাপারে বলাতেই হয়তো সে সেখান থেকে কান্না করে বেরিয়ে এসেছিল। অন্যদিকে শুভ আর পূর্ণিমা পালিয়ে আসার পর একটা রেস্টুরেন্টে বসে খাবার খেতে, কিন্তু শুভ যার বাড়ি থাকার কথা বলে আসে সে এখন কলই রিসিভ করছে না। তারা দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। তখন পূর্ণিমা বলে এখন কোথায় যাব। শুভ তখন বলতে থাকে হোটেলে যাবে। পূর্ণিমা বলে শুনেছি বড় হোটেলে অনেক নিয়ম, যদি ম্যারেজ সার্টিফিকেট চায় তখন কম দামি হোটেলে যাই তাহলে। শুভ তখন বলে না না এইসবেও যাওয়া যাবে না, কারণ সেখানে ঘন ঘন পুলিশ হানা দেয় আর বিপদের সম্ভাবনাও বেশি। তো এসব শুনে পূর্ণিমা বলে তাহলে আমরা এখন কি করব। তখনই সেখানে রোজিনার স্বামী খলিলকেও বসে থাকতে দেখা যায়। সেও ওই রেস্টুরেন্টেই খাবার খেতে এসেছিল। তো খলিল তাদের সব কথা শুনে তাদেরকে একটা বাড়ি নিয়ে আসে আর বলে এটা আমার বাড়ি না, আমার ওস্তাদের, তবে আমি দেখাশোনা করি আর কি। আপনারা এখানে আরাম করে থাকতে পারবেন, সংসারও করতে পারবেন। ঘরে দেখুন মালামালও আছে, কারণ একজন ভাড়াটিয়া 3 মাসের ভাড়া না দিয়েই পালিয়ে গিয়েছে। এই সব কিছু রেখে তো ঘর পছন্দ হয়েছে তো। তো খলিলের এত ভালো ব্যবহার দেখে আর এই সাহায্য করা দেখে পূর্ণিমা আর শুভ অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। তো পূর্ণিমা বলতে থাকে হ্যাঁ ভাই এই ঘর অনেক পছন্দ হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। খলিল তখন বলে ধন্যবাদে কাজ হবে না, সংসার গুছিয়ে তারপর দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। পূর্ণিমা বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, আপনার যখন ইচ্ছা করবে চলে আসবেন, কোনো সমস্যা নেই। তো তারপরে খলিল বাড়ির তালা চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। পূর্ণিমা তো অনেক খুশি একটা বাসা পাওয়ায়। এদিকে মৌসুমী তার স্বামীকে বলে কখনো শিশু পার্কে গিয়েছো। মারুফ বলে হ্যাঁ গিয়েছি তো, আমার ঘোড়া চড়তে বেশ মজা লেগেছিল। মৌসুমী তখন বলে আমি আগে কখনো যাইনি, তবে এবার যাব। মারুফ বলে তুমি গিয়ে কি করবে, তুমি কি বাচ্চা। মৌসুমী বলে গিয়ে দেখবো বাচ্চারা কি করছে, কিভাবে খেলছে, কত মজা করছে। তো এরপরই মৌসুমী একটা ডাক্তারের ঠিকানা দেয় তাকে আর বলে একবার হলেও যেন মারুফ সেখানে দেখিয়ে আসে, সে যেন লজ্জা না পায়। কিন্তু মারুফ তো তাকে মানাই করে দেয় আর উল্টো রেগে যায় তার উপর। অন্যদিকে শুভ আর পূর্ণিমা তাদের সংসারের জন্য জিনিসপত্র কিনে আনে, অনেক বাজার করে, ঘরটাকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে তোলে। একসাথে তারা দুইজন বেশ আনন্দেই আছে। তাদের কাছে এখনো এইসব স্বপ্নের মতো লাগছে, বিশ্বাসই হচ্ছে না নিজেদের একটা বাসা, নিজেদের একটা ঘর হয়েছে আর সেখানে কেউ নেই তাদেরকে আলাদা করার মতো। এদিকে ইলিয়াস রোজিনার মেয়ে শবনমকে নিজের সাথে বসিয়ে খেতে দেয়। ইলিয়াস যেহেতু তাদেরকে খুব ভালোবাসে তাই শবনমকে সে নিজের মেয়েই ভাবত। তো রোজিনার স্বামী আসার পরই সে জিজ্ঞেস করে শবনম কোথায়।
রোজিনা জানায় পাশের বাসায় গিয়েছে হয়তো। পরে সে গিয়ে শবনমকে সেখান থেকে নিয়ে আসে। এরপর রোজিনাকে বলে, তোদের মা মেয়ের ওই লোকের সাথে বেশি ভালোবাসা তাই না? রোজিনা বলে, আমি তো শবনমকে মানা করেছিলাম ওখানে না যেতে, কিন্তু বাচ্চা একটা মানুষ টিভি দেখতে গিয়েছে হয়তো, তো এতে দোষের কি? আর উনি তো শবনমকে বেশ ভালোবাসে। কিন্তু রোজিনার স্বামী তো এসব মানতে নারাজ, তাই সে রোজিনাকে খুব মারধর করে আর ঘরের বাইরেই বের করে দেয়। এই সব কিছু বাইরে থেকে ইলিয়াস দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। অন্যদিকে মারুফ আজ ডাক্তার দেখাতে চলেই আসে। ডাক্তার মারুফকে জিজ্ঞেস করে কি কাজ করেন। মারুফ জানায়, নিউ মার্কেটে কাপড়ের বিজনেস আছে আমার, মেয়েদের জিনিসপত্র বিক্রি করি। আর এখন আমার কাছে মেয়েদেরকে আর ভালোই লাগে না, আমার নিজের স্ত্রীর প্রতি আমার কোনো টান নেই। তখনই ডাক্তার তাকে সুন্দর করে বলে, এটা তেমন কোনো রোগ না, তবে একটা মানসিক রোগীর ডাক্তারের সাথে আপনার দেখা করা উচিত, তাহলে আপনার মাথায় যা ঘুরপাক খায় সেগুলো ধীরে ধীরে বের করা সম্ভব হবে, স্বাভাবিক করা যাবে। কিন্তু মারুফ তো এই কথা শুনে উল্টো রেগেই যায় আর বলতে থাকে, কি আমি মানসিক রোগীর ডাক্তার দেখাবো? তার মানে আপনি বলতে চাইছেন আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে, এটাই বলতে চাইছেন আপনি তাই না? ডাক্তার বলে, না না, আপনি আমার কথাটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করুন আগে। মারুফ বলে, আরে আর কি বুঝবো, আমার মাথায় কোনো সমস্যা নেই, যদি আপনার থেকে থাকে তাহলে আপনি মানসিক ডাক্তার দেখান, ফালতু ডাক্তার একটা। তো এরপর এখান থেকে মারুফ চলে আসে মৌসুমীর পার্লারের সামনে তাকে নিতে। তখনই সে দূর থেকে দেখে মৌসুমী একটা অন্য ছেলের সাথে হাসাহাসি করছে রাস্তায় দাঁড়িয়ে। এটা দেখেই তো তার রাগ হয়। আর বাড়ি আসার পর মৌসুমী বলে, কি ব্যাপার, আজ না তোমার ডাক্তার দেখানোর কথা ছিল, যাওনি এখনো? আর কাপড় আনারও তো কথা ছিল, গিয়েছিলে কি? মারুফ বলে, আমি যদি যেতাম তাহলে তো তোমাদের রাস্তায় দাঁড়িয়ে মশকরা করতে দেখতে পেতাম না। এটা শুনে মৌসুমী বলে, মশকরা মানে কি? মারুফ বলে, আমাদের পাড়ার ড্যানির সাথে তুমি কি করেছো ওখানে দাঁড়িয়ে? এটা শুনেই তো মৌসুমী হেসে দেয় আর বলতে থাকে, আরে সে এসেছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্রু প্লাক করাতে, তারপরই সেখানে আমার তার সাথে কথা হয়। আর আমার তো তার সাথে আগে থেকেই পরিচয় আছে, আমরা একই গ্রামে থাকতাম, এতদিন পর দেখা হয়েছে তাই কথা বলছিলাম। আর আমি তো তোমার জন্য অপেক্ষাও করছিলাম, কিন্তু তারপরও তুমি আসোনি। এত সব কথা শোনার পরও মারুফ মৌসুমীর সাথে ঝগড়া করতে থাকে। আর ঝগড়ার এক পর্যায়ে মারুফ বলে ওঠে, আমি ডাক্তার দেখাবো না, কিচ্ছু করাবো না, ইচ্ছে করলে থাকো, না হলে বেরিয়ে যাও। এরপর কিছুক্ষণ পরে এসেই আবার মারুফ এখানে ওখানে কল করে আর খোঁজ নিতে থাকে যে মৌসুমী কোথায়, কারণ এতক্ষণে মৌসুমী কোথাও চলে গিয়েছে। আর আমরা দেখতে পাই মৌসুমী এসেছে রোজিনার বাড়ি। তো রোজিনা বলতে থাকে, সে কি তোর গায়ে হাত তুলেছে? মৌসুমী বলে, না, আমার গায়ে আজ পর্যন্ত মারুফ কখনো হাত তোলেনি। রোজিনা বলে, তাকে বলেছিস ডাক্তার কি বলেছে তোকে সেই ব্যাপারে? মৌসুমী তখন বলে, না, সাহস হয় না বলার। এরপর রোজিনা তাকে বলতে থাকে, এত ভালোবাসা আছে তাহলে বলে দিচ্ছিস না কেন? আর যদি না বলতে পারিস তাহলে ছেড়ে দে। এ কথা শুনে মৌসুমী বলে, তুমি কেন তোমার স্বামীকে ছাড়তে পারছো না? এর উত্তরে রোজিনা বলে, সন্তান হয়ে গেলে কি আর নড়া যায় বল? তুই এখনো চাইলে পারবি, তাই অপারেশন করে নে, নিজের জীবনের ঝুঁকি বেকার বেকার নিবি কেন বল? এরপর রোজিনা বলে, আমার একটা কথা শোন, আমি একটা মুভিতে দেখেছি হসপিটালে বাবা ছাড়াও বাচ্চা পাওয়া সম্ভব। তারা কি জানি করে ছেলেদের দরকারি সব এনে পরে মেয়েদের দিয়ে গর্ভবতী করতে পারে, তাই একবার খোঁজ নিয়ে দেখ না এটা সত্যি নাকি। অন্যদিকে রাতের বেলা ইলিয়াস তার সিএনজি নিয়ে অপেক্ষা করে যে কখন বাইরে আসবে রোজিনার স্বামী খলিল। তো যখনই সে রাস্তায় আসে তখনই ইলিয়াস গাড়ি চালাতে থাকে আর এক টানে রোজিনার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়, যার ফলে তার পায়ে খুব আঘাত লাগে। এদিকে মারুফ বাইরে বেরিয়েও খোঁজাখুঁজি করে মৌসুমীকে, কিন্তু কোথাও না পেয়ে সে ড্যানির লোকদেরকে বলে, ড্যানি কি কোনো মেয়েকে সাথে করে কোথাও গিয়েছে? তারা বলে, আমরা তো এত কিছু জানি না। অন্যদিকে রোজিনা ইলিয়াসকে এসে বলে, আপনি এসব করেছেন তাই না? ইলিয়াস তখন এমন ভাব করে যেন সে কিছুই বুঝতে পারছে না। তখন রোজিনা বলে, আপনি আমার স্বামীকে ধাক্কা দিয়েছেন, আমার স্বামী আপনার গাড়ির নাম্বারও দেখেছে। তখন ইলিয়াস বলে, আপনার স্বামী হয়তো ভুল দেখেছে, আর আমি তো কাল থেকে এখানে ছিলামও না, আমার মায়ের কবর পাওয়া যাচ্ছে না, আমি সেখানেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, সত্যি কথা যেটা, এইসব আমি আপনার জন্যই করেছি। এই কথা শুনে এবার রোজিনা বলে, মানে আমার জন্য মানে কি? ইলিয়াস বলে, হ্যাঁ, কারণ আপনাকে আমার খুব পছন্দ, আর হতে পারে আপনার আমার হেল্প চাই, তাই আমি এরকম করেছি। আর সেদিন আমি দেখেছি আপনার স্বামী আপনাকে কিভাবে মারে, এসব আমার একদম সহ্য হয়
চায় না, তাই ইচ্ছা করে এসব করেছি। তো ইলিয়াসের এই সব কথা শুনে রোজিনা তো হা হয়ে যায়। এদিকে মারুফ বাড়ি এসে দেখে দরজার বাইরেই বসে আছে মৌসুমী। মারুফ তখন তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দেয়। মৌসুমী ভেতরে আসার পর মারুফ তাকে বলে, কাল রাতে কোথায় ছিলে? মৌসুমী তখন কোনো কথাই বলে না। মারুফ বলে, এই কথা বলছো না কেন? মুখে কি তালা দিয়ে আছো? মৌসুমী তাও কথা বলে না, চুপচাপ বাথরুমে চলে যায়। মারুফ তখন তার মোবাইল চেক করার চেষ্টা করে, তবে তখনই মৌসুমী বাইরে আসায় আর পারে না। অন্যদিকে দেখা যায় খলিল পূর্ণিমাদের ঘরে আসে, আর খলিলকে পূর্ণিমা এইভাবে হাঁটতে দেখে বলে, কি হয়েছে ভাই পায়ে? খলিল জানায়, কিছু না, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। তো ভাই কোথায়? পূর্ণিমা জানায়, সে তো কাজে গিয়েছে। তখন খলিল বলতে থাকে, কি কাজ? পূর্ণিমা বলে, ওই যে ভিডিও করার কাজ করে, সেটাই করতে গিয়েছে। এটা শুনে খলিল বলে, ও সেটা তো শিক্ষিত মানুষের কাজ, আপনাকে দেখেও তো শিক্ষিত লাগে, তাহলে আপনি বাড়িতে কেন বসে আছেন? পূর্ণিমা বলে, না, আমি ভাবলাম একটু সংসারটা গুছিয়ে নেই। খলিল তখন বলে, একার টাকায় কি আর সংসার গুছাবেন? আর ঢাকা শহরে আপনার মতো সুন্দর মেয়েরা অনেক কাজ করে, আপনারও কাজের অভাব হবে না। আমার কাছে অনেক কাজের অফার আসে, আপনি করবেন নাকি? পূর্ণিমা তখন বলে, ভেবে দেখব। এখন চা খাবেন? খলিল বলে, হ্যাঁ খেতেই পারি, কোনো সমস্যা নেই। তো খলিলের ভাবসাব দেখে বোঝাই যায় তার মতলব খুব একটা ভালো না। অন্যদিকে ইলিয়াসের সাথে রোজিনা সিএনজিতে করে একটা জায়গায় আসে। ইলিয়াস এখানে ফুল নিয়ে রোজিনাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আঘাত করায় তাকে একটা ধাক্কা দিয়েছি গাড়ি দিয়ে। তুমি বললে পরের বার তাকে উড়িয়ে দিব। এটা শুনে রোজিনা বলে, তাতে লাভ কি হবে? আমি বিধবা হব আর তুমি জেলে চলে যাবে। ইলিয়াস বলে, তাহলে আমি আর কি করব? রোজিনা তখন বলতে থাকে, আমাকে ফুল দাও, তারপর দেখা যাবে। ইলিয়াস তো তখন খুশি মনে রোজিনাকে ফুলটা দেয়, আর রোজিনাও সেটা নেয়। তো তাকে দেখেও বোঝা যাচ্ছিল যে সেও এখন ইলিয়াসকে পছন্দ করা শুরু করেছে। বাড়ি ফেরার পর রোজিনাকে খলিল বলে, কোথায় গিয়েছিলি? রোজিনা তখন আমতা আমতা করায় খলিল আবারও মারধর করা শুরু করে। রোজিনা তখন বলে, কথায় কথায় গায়ে হাত তুললে আমি কিন্তু এই সংসারই আর করব না, চলে যাব। বাইরে থেকে এই সব মারধরের আওয়াজ শোনে ইলিয়াস। কিছুক্ষণ পরই বাড়ি থেকে বেরিয়ে আসে রোজিনা। সে অনেক রেগেছিল। তখন ইলিয়াস তার পিছু পিছু যায় আর বলতে থাকে, কোথায় যাচ্ছ? রোজিনা বলে, কেন, আপনাকে বলে যেতে হবে? ইলিয়াস বলে, হ্যাঁ আমাকে বলতে হবে। রোজিনা তখন বলে, জাহান্নামে যাচ্ছি, এবার যেতে দিন। ইলিয়াস বলে, শবনমকে রেখে জাহান্নামে চলে যাচ্ছ? মেয়েটার কথা ভাবছ না? আমি আরো ভাবছিলাম শবনমকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তুমি কি আমাদের সাথে যেতে চাইবে? তখনই তার কথায় রাজি হয়ে যায় রোজিনা, আর তারাও এবার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে আজ খলিলকে কল করে পূর্ণিমা আর বলে, খলিল ভাই, আপনি যে একটা চাকরির কথা বলেছিলেন, আমি সেটা করতে চাইছিলাম, কোথায় গেলে পাবো? খলিল বলে, ও আচ্ছা, ভালো কথা তো, আমি আপনাকে সেখানকার ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে আমার নাম বললেই হয়ে যাবে। পূর্ণিমা বলে, আপনি আমাদের জন্য অনেক করছেন খলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খলিল তখন বলে, আরে কোনো ব্যাপার না, মানুষই তো মানুষের উপকারে আসবে, তাই না? আমি তোমাদের বিপদ দেখেই উপকার করতে চেয়েছি। তো তারপর শুভ যখন বাড়ি আসে তখন পূর্ণিমা তাকে বলে, শুভ, আমি একটা চাকরি করলে কেমন হয়? আমি সারাদিন এখানে একা বসে থাকি, আমার আর একা একা ভালো লাগে না, তার উপর তুমিও বাসায় থাকো না, তাই ভাবছি যে কোনো একটা চাকরি করলে ভালো হতো না? শুভ তখন বলে, কিসের চাকরি করবে? পূর্ণিমা বলে, যে কোনো একটা চাকরি, তুমি কি আমাকে চাকরি করতে দিবে না? তখনই শুভ কান্না করতে শুরু করে। এটা দেখে পূর্ণিমা বলে, কি হয়েছে শুভ, কান্না করছো কেন? শুভ বলে, তোমার বাবা আমার মামাকে কলেজের সবার সামনে অপমান করেছে, জুতা দিয়ে মেরেছে, আর বলেছে তোমাকে না পেলে শেষ হয়ে যাবে সব। এই ভিডিও এখন ভাইরাল। আমি কি করেছি এটা? মামাকে এইভাবে বিপদে ফেলে চলে এসেছি, একদম স্বার্থপরের মতো। এসব বলে শুভ কান্নাকাটি করতে থাকে, আর এই ভিডিওটা পূর্ণিমাও দেখে, তারও খুব খারাপ লাগে। অন্যদিকে মৌসুমী ডাক্তারের থেকে সব জেনে নেয় যে কিভাবে সে অন্য পুরুষদের থেকে প্রেগনেন্ট হতে পারবে। তাই সে তার ডোনার হিসেবে সিলেক্ট করে ড্যানিকে, যেহেতু তাকে সে আগে থেকেই চিনে। তো মৌসুমী তাকে কল করে দেখা করতে বলে। ড্যানি দেখা করতে এসে বলে, সবই বুঝলাম, কিন্তু তোর স্বামী তো বুঝতে পারবে যখন তুই প্রেগনেন্ট হবি, তখন কি করবি? মৌসুমী বলে, আমি তো আর তাকে ছেড়ে যাচ্ছি না, বাকিটা আমি ঠিক সামলে নিব, তুই তোরটা বল, তুই রাজি? ড্যানি বলে, এইসব তুই সিনেমা দেখে শিখেছিস তাই না? মৌসুমী বলে, না, এরকম আজকাল অনেকেই করছে, ডাক্তার আপাই বলেছেন, তুই দরকার পড়লে কথা বলে দেখতে পারিস, আর এটা এতটাও সিরিয়াস কিছু না, ভেবে বল আমাকে হেল্প করবি কিনা। অন্যদিকে রাতের বেলা বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে পূর্ণিমা।
তাকে অনেক বেশি বিধ্বস্ত লাগছিল। শুভ তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? পূর্ণিমা বলে, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। শুভ তখন জিজ্ঞেস করে, ইন্টারভিউ? তাও আবার এত রাতে? এটা কিসের ইন্টারভিউ? পূর্ণিমা বলে, আমি তো বলেছিলাম একটা কাজের জন্য আমি যাব। শুভ বলে, তাহলে আমাকে একটা কল করে দিতে পারতে, আমি চলে যেতাম তোমার সাথে। পূর্ণিমা বলে, কল করেছিলাম, বিজি ছিলে, দেখে নাও চেক করে। এরপরই পূর্ণিমা বাথরুমে গিয়ে অনেক কান্না করতে থাকে। তার কিছুই মনে পড়ছিল না সেখানে কি হয়েছে, শুধু মনে পড়ছে চা খাওয়ার পর মাথা তার চক্কর দিয়ে ওঠে। এরপর আর কিছুই মনে নেই, তার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তো পরদিন পূর্ণিমা শুভকে বলে তাড়াতাড়ি ফিরতে। শুভ কাজে চলে যাওয়ার পর পূর্ণিমার মোবাইলে একের পর এক ছবি আসতে শুরু করে। পূর্ণিমা তো এসব দেখে ভয়ে কেঁদে ফেলে, অর্থাৎ খলিল তাকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। সে তার আজে বাজে ছবি তুলে রেখেছে আর তাকে এখন সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করবে। আর সত্যি সেটাই হয়। খলিল কল করে বলে, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি যদি না চাও তাহলে এই ছবি আমরা কাউকে দিব না, তবে তার জন্য শুধু তোমাকে মাঝে মাঝে এখানে এসে সময় কাটাতে হবে। সেজন্য তোমাকে টাকাও দেওয়া হবে, একরকম জবই মনে করতে পারো। পূর্ণিমা ভেবে পায় না সে কি করবে, কিভাবে জাল থেকে বেরিয়ে আসবে। এদিকে মারুফ একটা বন্দুক টাকা দিয়ে ভাড়া আনে। সে হয়তো কাউকে মারার পরিকল্পনা করেছে, এখন সে কাকে মারবে তা আমরা পরেই দেখতে পারবো। রাতে মারুফ সেই বন্দুকটা তার বালিশের নিচে রেখে দেয়। তখনই তার কাছে মৌসুমী আসে আর মারুফ তার হাত বালিশের নিচে দেয়। অন্যদিকে আজ ইলিয়াসকে তার বস ডেকে নতুন আর একটা কাজ ধরিয়ে দেয় আর তাকে একরকম ভয় দেখায় যে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলেও তার কাজ বন্ধ করা চলবে না। ইলিয়াসের হাতে আর উপায় থাকে না, তাই তাকে আবারও তার থেকে মাল নিয়ে বেরিয়ে পড়তে হয়, সেটা আর এক ডিলারের কাছে পৌঁছে দিতে। ইলিয়াস যাওয়ার সাথে সাথেই স্টিমারের উপরে থাকা খলিল কাউকে একটা কল করে আর বলে বেরিয়ে গিয়েছে, রেডি থাকিস। অন্যদিকে পূর্ণিমা সেজেগুজে রেডি হয় খলিলের বলা জায়গায় যাওয়ার জন্য, কারণ তার হাতে তো আর কোনো উপায় নেই। তখন শুভ তাকে দেখে বলে, কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে কিছুই বলছো না, তোমার অফিস কোথায়? পূর্ণিমা বলে, জানি না, আমার অফিসের গাড়ি আসবে আমাকে নিতে, তুমি ঘরেই থাকো, আমি গিয়ে আসছি। শুভ বলে, আমি যাই না তোমার সাথে, এটা তো প্রথম দিন তোমার, আমি গিয়ে একটু দেখে আসি তোমার অফিস। পূর্ণিমা বলে, না, তুমি গিয়ে কি করবে? তোমার তো কাজ নেই, তাই তুমি আজ বাড়িতে রেস্ট করো। এই কথা বলেই পূর্ণিমা চলে যায় শুভকে বাড়িতে রেখে। এদিকে ইলিয়াস আজ যেই মালটা আনে সেটা সে আর তার বসের কথা মতো ডেলিভারি দেয় না, বরং সে তার নিজের একজন চেনা লোককে কল করে বলে, লাগবে সাদাটা, আমার অনেকগুলো টাকার প্রয়োজন। তো ইলিয়াস নিজেও জানে সে যা করতে যাচ্ছে তার জন্য আজীবন পালিয়ে পালিয়ে তাকে বাঁচতে হবে, কারণ তার বস মারাত্মক ভয়ঙ্কর একজন মানুষ, তাকে ধোকা দিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তাই ইলিয়াসের এই ধোকারও যে একটা কঠিন রকমের খেসারত দিতে হবে সেটা নিশ্চিত। তাও ইলিয়াস একটা রিস্ক নিতে চাইছিল, শবনম আর রোজিনার সাথে একটা সুন্দর সংসার সাজানোর আশায়। যদি কোনোভাবে তার প্ল্যানটা কাজ করে যায় তাহলেই তো তাদের জীবন বদলে যেতে পারে। তাই এই শেষ রিস্কটা সে চোখ বন্ধ করে নিয়েই নেয় আর সে সাহস করে তার বসের দেওয়া রুলসের বাইরে চলে যায়। এরপর ইলিয়াস সেটাই লোকের কাছে এনে বিক্রি করে আর ব্যাগ ভরে টাকা নিয়ে চলে আসে। এরপরই কল করে রোজিনাকে আর তাকে বলে, তৈরি হয়ে ঠিক 8টায় চলে এসো স্টেশনে, আমরা তখনই পালিয়ে যাব। রোজিনাও তার কথা মতো রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসে পালানোর জন্য, আর ইলিয়াসের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে তার বস। এদিকে আবার ড্যানি একটা লঞ্চে নিয়ে আসে মৌসুমীকে। মৌসুমী বলে, তুই না বললি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবি? ড্যানি বলে, আরে এটা কি সেটার থেকে কম নাকি? একবার দেখ কতটা সুন্দর আর নিরিবিলি। তারপরে তাকে রুমে এনে বলে, এখানে আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না। এই কথা শুনে তো মৌসুমী অবাক হয়ে যায় আর বলতে থাকে, মানে? তো আসলে এই ড্যানির মনেও খারাপ চিন্তা ঘুরছে তা বোঝা যায়। অন্যদিকে পূর্ণিমাকে খুঁজতে খুঁজতে তাদের বাসায় চলে আসে তার বাবার পাঠানো লোকেরা। তারা এসে শুভকে অনেক মারধর করে আর বলে, পূর্ণিমা কোথায় বল, নাকি তাকে বিক্রি করে দিয়েছিস? শুভ বলে, না, আমি এরকম কিছুই করিনি, সে তো অফিসে। তারা এটা শুনে বলে, এই সময় কিসের অফিস? তার মানে তো সত্যি সত্যি বিক্রি করে ফেলেছে শয়তান। এদিকে রেল স্টেশনে এসে অপেক্ষা করছিল রোজিনা আর শবনম, কিন্তু ইলিয়াস এখনো আসেনি। রোজিনার এবার বেশ চিন্তা হতে থাকে। আসলে ইলিয়াসের গাড়ি মাঝপথে 4টা বাইক চারদিক থেকে ঘিরে ধরে। তারা কারা সেটা এখনো জানা যায়নি। তো ইলিয়াসকে না পেয়ে তার বসের তো মাথা খারাপ হয়ে যায়। সে তার লোকদেরকে বলে, তাকে যেখানে যেভাবে পাবি নিয়ে আয়।
মৃত হোক আর জীবিত, আমি তাকে আমার চোখের সামনে দেখতে চাই, না হলে আমি এই জাহাজ জ্বালিয়ে দিব। তো তারপরই তার লোকেরা বেরিয়ে যায় ইলিয়াসকে খুঁজতে, আর এদিকে শুভকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলে তারা, আর বারবার জিজ্ঞেস করে পূর্ণিমা কোথায় আছে বল, না হলে আজ প্রাণেই মেরে ফেলবো তোকে। এখন যেহেতু শুভ সত্যিই জানে না পূর্ণিমা কি কাজ করছে বা কোন অফিসে গিয়েছে, তাই সে চাইলেও বলতে পারছিল না কিছু। কিন্তু তারা তো শুভর এইসব কথা বিশ্বাসই করে না। তাদের কাছে মনে হচ্ছিল শুভ নাটক করছে, আর সে হয়তো বা টাকার বিনিময়ে পূর্ণিমাকে কোথাও বিক্রি করে দিয়েছে। তাই তারা শুভর উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। আর পূর্ণিমাকে দেখা যায় সে তো কারো জন্য একটা রুমে অপেক্ষা করছিল। এখন সে কে আর কি করবে তা তো একটু পরই সব ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে ড্যানি মৌসুমীকে বলে, আমি যে তোর জন্য এত বড় রিস্ক নিব, তার বিনিময়ে আমি কি পাবো? আমার কি লাভ এইসব করে? মৌসুমী বলে, কি চাই তোর? কি চাস আমার থেকে বল? ড্যানি হেসে বলে, না তেমন কিছু না, একেবারেই সহজ কিছু চাইবো। আচ্ছা, আমি তোর সব শর্তে রাজি হয়েছি না বল? আমি তো হসপিটালে তোর জন্য ডোনার হতেও রাজি হয়েছি। তুই যা যা বলেছিস আমি তো সবকিছু এক কথায় শুনেছি, তাই না? তো তারপর আমি ভেবেছি আমার তো এসবে কোনো লাভ নেই, আর তুই যখন প্রেগনেন্ট হবি তাহলে এত ঘোরানো পেঁচানোর কি আছে, তাই সরাসরি এখানেই নিয়ে এসেছি। তো এবার মৌসুমী বুঝতে পারে সে কি বলতে চাইছে, তাই এবার তো তার মাথা গরম হয়ে যায়, আর সে বলতে থাকে, মানে কি? তুই এসব আজে বাজে কথা বলতে আমাকে এখানে এনেছিস? দেখ, তোর যদি এত চাহিদা থাকে তাহলে লাগবে না আমার তোর কিছু, আমি অন্য ব্যবস্থা করে নিব। হসপিটালে বললে অনেক ডোনার পাওয়া যাবে, আর আমাকে এখন যেতে দে, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তখন ড্যানি মৌসুমীকে আটকে বলে, কোথায় যাবি? আমার কথা তো এখনো শেষ হয়নি। এদিকে ইলিয়াসকে যারা ঘিরে ধরে তারা তাকে অনেক মারধর করে, আর কিছু একটা খাইয়ে বেহুশ করে চলে যায়, সাথে করে টাকাও নিয়ে যায়। এরপরই ইলিয়াসকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে তার বসের লোকেরা। অন্যদিকে মারুফ মৌসুমীকে খুঁজতে খুঁজতে সেই লঞ্চে চলে আসে, আর মৌসুমীদের রুমের দরজায় নক করে সেটা খোলার জন্য। হয়তো সে আজ করতে পেরেছে তাই এইভাবে এখানে এসে পড়েছে। এদিকে ইলিয়াসকে তার বস বলে, তোকে আমি বলেছিলাম আমার রুলস ভাঙবি না, কিন্তু তুই আমার কথা কেন অমান্য করলি? আমার জিনিস আমার লোকের কাছে না দিয়ে তুই অন্য কোথাও কেন বিক্রি করলি? এখন বল, আমার মাল কোথায় তুই বিক্রি করেছিস? ইলিয়াস বলে, ভাই আমি সত্যি বলছি আমি জানি না কি হয়েছে আমার সাথে আর মালের সাথে। বস তখন রেগে দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে। ইলিয়াসের তো প্রায় দম বন্ধই হয়ে আসছিল। তো এরপর তাকে আবারও ছেড়ে দেয় তার বস, আর বলতে থাকে, ইলিয়াস প্লিজ আমাকে বল আমার মালগুলো কোথায় আছে, কি করেছিস? কারণ সেখানে 50 লাখ টাকার মাল, আমার সব শেষ হয়ে যাবে এইটা হাতছাড়া হলে। তুই দয়া করে বলে দে, না হলে আমার রাগ কিন্তু আর কন্ট্রোলে থাকবে না। বল কি করেছিস? তোর সাহসী বা কি করে হলো কিছু করার? এখন আমরা দেখি ইলিয়াসের সাথেই ডাবল প্লে করেছে খলিল। খলিলই লোক পাঠিয়ে তার থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয়, আর এখন সেই ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। দেখা যাক সামনে গিয়ে সে কিসে আটকে, কারণ এই গল্পে তো সবাই কিছু না কিছুতে আটকে যাচ্ছে। যাই হোক, এদিকে এত অপেক্ষা করার পরও যখন ইলিয়াসের আসার খবর নেই, তখন শেষবারের মতো একটা কল করে রোজিনা, কিন্তু তখন দেখা যায় ইলিয়াসের নাম্বার অফ দেখাচ্ছে। এই সবকিছু দেখে রোজিনার মনটাই ভেঙে যায়। সে এত আশা ভরসা নিয়ে বাড়ি ছেড়ে এসেছিল, তার তো সবকিছু শেষ। সে তো ভেবেছিল জীবনটা বুঝি তাকে আবারও একটা সুযোগ দিয়েছে সুন্দরভাবে বাঁচার, কিন্তু না, সবই একটা ভ্রম। এটাই প্রমাণ হয়ে গেল জীবন হয়তো কাউকেই কোনো দ্বিতীয় সুযোগ দেয় না, সবটাই আশা। তো এরপর আবার ইলিয়াসকে দেখা যায়। সে তার বসকে বলে, ভাই বিশ্বাস করেন আমাকে, আমি সত্যি বলছি যা বলেছি। তার বস বলে, হ্যাঁ বিশ্বাস করেছি বলেই তো আজ আমি এইভাবে তোর জন্য ফেসে গিয়েছি। আমি ঠকে গিয়েছি, আমার সাথে এরকম কাজ করার সাহস আজ অবধি কারো হয়নি, কিন্তু তুই আমার সাথে সেই কাজ করার দুঃসাহস দেখিয়ে ফেললি, তাই তোকে তো এবার মরতেই হবে। এরপরই তার বস একটা বন্দুক হাতে নেয়, আর সেটা তাক করে ইলিয়াসের মাথায়। ওদিকে ড্যানি আর মৌসুমী যে রুমে ছিল সেখানেই তো চলে আসে মারুফ, আর বন্দুক তাক করে ড্যানির দিকে। মারুফ বলে, তোর তো কম সাহস না, তুই আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিস? আমি আজ তোর প্রাণ না নিয়ে এখান থেকে যাব না। মৌসুমী বলে, মারুফ তুমি যা ভাবছো তেমন কিছুই এখানে হয়নি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করো, এইভাবে রেগে গিয়ে ভুল কাজ করো না প্লিজ। মারুফ বলে, আরে আর বোঝার বাকি কি আছে, সব তো দিনের আলোর মতো পরিষ্কার। তুই আমাকে এই রাস্তার ছেলের জন্য ধোকা দিয়েছিস।
তোর একজনকে দিয়ে হবে না, তাই না? তো এই কথাটা তুই আমাকে আগে বললেই পারতি, এত ঝামেলা তো তাহলে আর হতো না। কিন্তু তুই আমার এই স্ত্রী হয়ে এই সব কেন করবি? আমি তো এগুলো 1 মিনিটও সহ্য করব না। মৌসুমী তখন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যেটা ভাবছে তেমন কিছুই না, কিন্তু মারুফ তো কোনো কিছুই বুঝতে চায় না। আর ড্যানিও তাকে বোঝার কোনো সুযোগই দেয় না। সে বারবার মারুফকে উস্কে দেওয়ার জন্য বলতে থাকে, যদি তুই তোর স্ত্রীকে সামলাতেই পারতি তাহলে সে এখানে আসতো নাকি? তোর ব্যর্থতার জন্যই তো আজ তোর স্ত্রী এখানে এসেছে। তাই আগে নিজেকে ঠিক কর, তারপর এসব বন্দুক দিয়ে নাটক করিস। আমি তোর মতো সবকিছুতে ভয় পাই না। এটাতে আসলেই গুলি আছে নাকি এটাও খেলনা? তোর কাছে যা আছে সবই তো নকল। তাই বললাম, এটা আসল তো? এইসব কথা বলার পর তো মারুফ আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই সে শুট করে ফেলে। কিন্তু তখনই দুই দিকে দুইটা শুট হয়। একদিকে ইলিয়াসকে তার বস শুট করলে সে ঢলে পড়ে মৃত্যুর কোলে, আরেকদিকে দুর্ঘটনাবশত ড্যানির গায়ে গুলি না লেগে সেটা লেগে যায় মৌসুমীর বডিতে, আর সেও ওখানেই মারা যায়। ড্যানি তখন ওখান থেকে পালিয়ে যায়। মারুফও এবার তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে যে অনেকটা দেরি হয়ে যায়। অন্যদিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুভ। তাকে পূর্ণিমার বাবার লোকেরা এতই মেরেছে যে তার পক্ষে আর নিঃশ্বাস নেওয়াটাও সম্ভব হয় না। শেষবারের মতো সে পূর্ণিমাকে দেখতে চায়, কিন্তু তাকে না পেয়ে তার ছবিটার দিকেই তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় একই লঞ্চে ছিল পূর্ণিমা। যখন গুলি হয় তখন শব্দটা সেও শোনে। তারপর পূর্ণিমার কাছে আসে ইলিয়াসের বস। খুবই নোংরা একজন মানুষ সে, আর এখানে এসে সে তার নোংরামি শুরু করে। কিন্তু আজ হয়তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসে পূর্ণিমা যে সে তাকে শেষ করেই তারপর যাবে। তাই পূর্ণিমা সুযোগ বুঝে তার চুলের কাঁটাটা বসিয়ে দেয় বসের গলায়, আর একের পর এক সেখানে আঘাত করে তাকে মেরেই ফেলে। এরপরই পূর্ণিমা সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে ইলিয়াসের লাশকে পানিতে ফেলা হয়, আর রেল স্টেশনে বসে কান্না করতে থাকে রোজিনা। আর সেই 3টা লাশ যা গল্পের শুরুতে উদ্ধার করা হয়, একটা ছিল ইলিয়াসের, আর একটা ছিল ইলিয়াসের বসের, এবং আরো একটা হচ্ছে মৌসুমীর। 2 জন পুরুষ এবং 1 জন নারীর লাশ। আর এরই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপর আর এটা দেখানো হয় না যে খলিলের শেষ পর্যন্ত কি হয়। যেহেতু সে এত পাপ করেছে, নিশ্চয়ই পাপের শাস্তি সেও একদিন পাবে। আসলে শহরের আনাচে কানাচে এরকম অনেক গল্প লুকিয়ে আছে যা হয়তো আমরা জানতেও পারি না। সেই সবই এখানে তুলে ধরা হয়েছে। মানুষের জীবন যে আসলে কতটা কঠিন এই গল্প দেখলেই তা বোঝা যায়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।